প্রথমত ইলেকশন কমিশন যেভাবে এগুচ্ছে প্রতিটা পদক্ষেপে কংগ্রেস দলও সেখানে অংশগ্রহণ করছে। আপনারা তো সবাই জানেন যে 2023 সালের নির্বাচনে আমরা আসন ভাগাভাগি করেই রাজ্য বিধানসভায় আমরা লড়াই করেছি। বিগত 23-এর বিধানসভার সাধারণ নির্বাচনের পরে 3টি উপনির্বাচন সংগঠিত হয়েছে। রাজনৈতিক অবস্থান অনুযায়ী আমরা 2023 সালের নির্বাচনের যে ধারাবাহিকতা ছিল, ধনপুর, বক্সনগর, রামনগর, তার উপনির্বাচনগুলিতে তৎকালীন সময়ে যারা লড়াই করেছিল আমরা সেই লড়াইটাকে শক্তিশালী করার জন্য, কারণ আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপি শাসক দল, বিজেপিকে পরাস্ত করার জন্য কংগ্রেস দল সর্বদাই জনগণের তাদের যে প্রত্যাশা, তাদের যে অভিমুখ, এটাকে গুরুত্ব প্রদান করেছে। আগামী দিনেও আমাদের লক্ষ্য বিজেপিকে পরাস্ত করা, এবং বিজেপিকে পরাস্ত করতে গেলে ধর্মনগরেও আমরা যথারীতি পূর্বেকার যে অবস্থা, যেভাবে আমরা লড়াই করেছিলাম, সেই লড়াইয়ে আমরা প্রতিদ্বন্দ্বী হিসাবে থাকব এবং বিজেপিকে পরাস্ত করার জন্য আমার অনুরোধ থাকবে যা করার, যেভাবে লড়াইটাকে শক্তিশালী করা যায় সেই লক্ষ্যে নিশ্চয়ই সকলে এগিয়ে আসবে। না, আমরা তো বিগত 3টা উপনির্বাচনে যেখানে কমিউনিস্টরা প্রতিদ্বন্দ্বিতায় ছিল সেখানে তো আমরা লড়াই করিনি। সেখানে তো ধর্মনগর থেকে আমরা 23-এর নির্বাচনে লড়াই করেছি। আমাদের তৎকালীন সময়ে আসন ভাগাভাগিতে আমরা লড়াই করেছি, অবশ্যই আমরা সেখানে লড়াইয়ে থাকব। এটা তো তাদের ব্যাপার। বিজেপিকে যদি পরাস্ত করতে হয়, যে ধারাবাহিকতা 2023 সাল থেকে আজকে অবধি আমরা যেটা পালন করেছি, আমরা নিশ্চয়ই আশা করব যে লড়াইটাকে শক্তিশালী করার জন্য সকলেই এই গুরুদায়িত্ব পালন করবেন। সবকটা রাজনৈতিক দলের ভাবনাতে নিশ্চয়ই এটা থাকবে যে আমরা বিজেপিকে যদি হারাতে চাই তাহলে ভোট বিভাজনকে রোধ করতে হবে, তার থেকে সরে আসতে হবে। আমরা আহ্বান রাখবো যে ধর্মনগরের জন্য লড়াইটা শক্তিশালীভাবে আমরা করতে পারি, তার জন্য সহযোগিতা করা। না, উপনির্বাচন, বাকি 3টা উপনির্বাচনে তো আমরা লড়াই করিনি। এই লড়াইটা তো আমাদের 23 সালের যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন কংগ্রেস প্রার্থী, স্বাভাবিকভাবেই কংগ্রেস দল সেখানে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসবে না। সেখানে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব এবং নিয়ম মাফিক এই প্রতিদ্বন্দ্বিতা শক্তিশালী করার জন্য, শাসক দলকে পরাস্ত করার জন্য অন্যদের এগিয়ে আসা উচিত, সাহায্য করা উচিত, সমর্থন জানানো। আমরা মনে করি যে এটা দায়িত্ব বিগত দিনের ধারাবাহিকতা মেনে। কাল মনরেগা বাঁচাও সংগ্রাম আমাদের প্রদেশ কোঅর্ডিনেশন কমিটি এক সভায়
রাজ্যভিত্তিক যে মনরেগার কর্মসূচি বিভিন্ন ব্লক জেলা পর্যায়ে আমরা সম্পন্ন করে আগামী 16ই ফেব্রুয়ারি আমাদের রাজ্যপাল মহোদয়ের নিকট এক গণ অভিযানে আমরা সামিল হচ্ছি। রাজ্যপাল মহোদয়কে স্মারকলিপি তুলে দিয়ে মনরেগা পুনর্বহাল এই রাজ্যের সাধারণ গরিব শ্রমজীবী মেহনতি মানুষের স্বার্থে তার পুনর্বহাল নিয়ে আমরা দাবি জানাতে 16ই ফেব্রুয়ারি রাজভবন আমরা অভিযান করব। এটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে যেহেতু ভারত এবং আমেরিকার যে বাণিজ্য চুক্তি, এই বাণিজ্য চুক্তির ফলে সারা দেশে যে কৃষক এবং শ্রমজীবী মানুষের মধ্যে ভয়াবহতা, একটা আশঙ্কা এবং এই যে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে, যার সম্মুখীন হবে দেশের অধিকাংশ শ্রমজীবী এবং কৃষিজীবী মানুষ। এই বাণিজ্য চুক্তিতে যে বিষয়গুলি সবচেয়ে বেশি ভারতবাসীর মনে শঙ্কা তৈরি করেছে, কৃষিক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে ভারতীয় বাজার আমেরিকান কৃষি উৎপাদকদের জন্য বা সেখানকার কৃষকদের জন্য খুলে দেওয়া হয়েছে। এই চুক্তিতে ভারতবর্ষ যেখানে 65% গ্রামের মানুষ কৃষির উপর নির্ভরশীল এবং কৃষিজাত পণ্য শিল্পক্ষেত্রে এই প্রসার ঘটিয়ে তার উৎপাদনে যে কাঁচামাল সহ অন্যান্য বিভিন্ন দ্রব্য তারা সাপ্লাই করে থাকেন, আজকে এই কৃষকদের ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা। ভারতবর্ষের কৃষকদের তাদের উৎপাদিত পণ্যের তার সঠিক মূল্য এবং উৎপাদিত দ্রব্য তা রপ্তানি করার ক্ষেত্রে একটা বিরাট ধরনের প্রতিবন্ধকতা। কারণ এই ডিলে আমেরিকা থেকে পণ্য আমদানি করতে 0% মানে 0% শুল্ক সেখানে সংস্থান রাখা হয়েছে, আর ভারতবর্ষ থেকে যে শুল্ক, যে ধরনের পণ্য আমেরিকান বাজারে যাবে সেখানে 18% শুল্ক প্রদান করতে হবে। এই যে ব্যবধান, যা অতীতে ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের কোনো বাণিজ্য চুক্তি এটা আগে কখনো কোনো দেশের সঙ্গে যেমন হয়নি, কোনোরূপভাবেই এটা সমর্থনযোগ্য নয়। যেখানে ভারতীয় পণ্য আমেরিকার বাজারে একসময় 17% সেখানে ভারত সরকারের তরফ থেকে শুল্ক চাপানো ছিল, আজকে সেইখানে উল্টো ভারতীয় পণ্য আমেরিকান বাজারে সেখানে 18% দিয়ে প্রবেশ করবে, আর আমেরিকান পণ্য ভারতবর্ষের বাজারে 0% শুল্কে নামিয়ে এসে সেগুলি সরবরাহ করা হবে। তো স্বাভাবিকভাবেই
উৎপাদন যেমন সেখানে ব্যাহত হবে এবং উৎপাদিত দ্রব্য তা রপ্তানির ক্ষেত্রেও একটা বড় ধরনের প্রতিবন্ধকতা, বাজার মূল্য বেড়ে চলে। আমরা এই MGNREGAর মাধ্যমে কৃষি শিল্পের বিভিন্ন মেহনতি শ্রমিকদের সারা বছরের তাদের কাজ প্রদানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই আইনকে আমরা সেখানে বাস্তবায়িত করেছি বা বলবৎ ছিল। আজকে এই আইনটাকে তুলে দেওয়ার পেছনে যেটা সবচেয়ে বড়, দেশের সরকারে গরিবকে আরো বেশি গরিব বানাও, গরিবের সংখ্যা বৃদ্ধি করো এবং গরিব মানুষকে বর্তমান শাসক দলের মুখাপেক্ষী বানিয়ে ভোট বৈতরণীতে শাসক দলের অনুকূলে যেন এই ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ এটা যেন শাসক দল গ্রহণ করতে পারে, তার জন্য এই MGNREGAর উপর আঘাত এসছে। রাজ্যের অধিকার, পঞ্চায়েতের অধিকার, শ্রমিকদের কাজের সুরক্ষার যে অধিকার, এই অধিকার ছিনিয়ে নিয়ে এখন দেশব্যাপী নতুন আইনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার এবং তার ঠিকাদাররা, তার এজেন্সিরা এই নতুন আইন গ্রামজির মাধ্যমে মানুষের অধিকাংশ তাদের যে কাজ করার যে অধিকার, সেই অধিকারটাকে কেড়ে নিচ্ছে। সর্বস্তরে আজকে মানুষ উপলব্ধি করছে, একদিকে বিভেদ বিভাজন, নানা ধরনের উক্তির মাধ্যমে এই বিভাজনকে স্থায়ী করার লক্ষ্যে যারা পদক্ষেপ নিচ্ছে। আমরা কংগ্রেস দল বিভেদে বা বিভাজনে বিশ্বাস করি না। আমরা দেশের সমস্ত অংশের মানুষকে নিয়ে, ধনী গরিব শ্রমিক মেহনতি বিভিন্ন সম্প্রদায়ের ধর্মের বর্ণের মানুষকে নিয়ে আমরা এই দেশকে অর্থনৈতিকভাবে যেমন শক্তিশালী করতে চাইছি, মানুষের শ্রমের অধিকার, কাজের অধিকার, মানুষের বেঁচে থাকার যে অধিকার, সেই অধিকারকে যেমন সুরক্ষিত করতে চাইছি এবং দেশব্যাপী আমাদের বিগত দিনের যে পরিকল্পনাগুলি ছিল, যে উন্নয়নমূলক কর্মসূচি ছিল এবং আমাদের আইনি অধিকার যেগুলি আমরা প্রদান করেছিলাম, এই মোদী সরকার বিভিন্ন সময়ে সংসদের ভেতরে কালো আইন পাস করে মানুষের, শ্রমজীবী মানুষের, মেহনতি মানুষের, কৃষকদের তাদের অধিকার খর্ব করেছে। রেগা আইন বাতিলকে সামনে রেখে সারা দেশ জুড়ে জাতীয় কংগ্রেস যে কর্মসূচি নিয়েছে, এই কর্মসূচি রাজ্যে রাজ্যে আজকে সাধারণ গরিব অংশের মানুষের, শ্রমজীবী মানুষের সমর্থনে এটা শক্তিশালী হচ্ছে এবং আমরা বিশ্বাস করি যে আমাদের রাজ্যেও প্রতিটা ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, আমাদের বিভিন্ন যে দপ্তরগুলি, যে দপ্তরগুলিতে বেআইনি কাজ, দুর্নীতি এবং সমগ্র রাজ্য প্রশাসনে যে ধরনের দলবাজি, স্বজনপোষণ এবং দলবাজি করার সুবাদে আজকে গোষ্ঠীদ্বন্দ্ব এমনভাবে মাথাচাড়া দিয়েছে যে এই রাজ্যের শাসন ক্ষমতায় থেকে 8 বছরে দুর্নীতির একটা পাহাড় পরিণাম আজকে সারা রাজ্যব্যাপী মানুষ এটা উপলব্ধি করছে। ভয়ভীতি দেখিয়ে আন্দোলনকে দমন পীড়ন করে, আন্দোলনে প্রশাসনের হস্তক্ষেপ ঘটিয়ে যারা বিরোধী দলের কর্মসূচিকে বানচাল করতে চায়, আমরা কংগ্রেস দল এটা কোন অবস্থায় মেনে নেব না। মনরেগা নিয়ে সারা রাজ্য জুড়ে যে কর্মসূচি হয়েছে, একটা বিরাট অংশের মানুষের অংশগ্রহণ সেখানে ছিল, এটা পরিলক্ষিত হয়েছে। আমরা বিশ্বাস করি যে 16 তারিখে রাজ্যপাল ভবনের যে অভিযান, এই অভিযানে একটা ভালো সংখ্যক মানুষ সারা রাজ্য থেকে সেখানে সামিল হবে। আমরা আস্তাবল বিবেকানন্দ মূর্তির এখানে জমায়েত হয়ে
এখান থেকে আমাদের কর্মসূচি শুরু হবে এবং আমরা সরাসরি রাজ্যপাল ভবনের দিকে যাব এবং সেখানে গিয়ে রাজ্যপাল মহোদয়ের নিকট এই রেগার যে ক্ষমতা খর্ব করার ষড়যন্ত্রে এই বর্তমান সরকার বিজেপি সরকার বা ডাবল ইঞ্জিনের সরকার লিপ্ত হয়েছে তাকে বাতিল করার জন্য রাজ্যপাল মহোদয়ের দ্বারা আমরা দেশের রাষ্ট্রপতির নিকট আমাদের আবেদন আমরা পাঠাবো। লক্ষণটা স্পষ্ট হয়ে উঠেছে, সেটা খুব সংক্ষেপে আমি বোঝার জন্য আপনাদের এবং রাজ্যবাসীর অবগতির জন্য আমি তুলে ধরব। আমরা ইতিমধ্যে সকলেই জানি যে মোদি, শাহ এবং আরএসএস বিজেপির মূল লক্ষ্য হচ্ছে দেশে উগ্র ব্রাহ্মণ্যবাদী হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা। বিষয়টা একটু বোঝার জন্য বলছি যে শুধু হিন্দু রাষ্ট্র নয়, তাদের লক্ষ্যটা উচ্চবর্ণীয় ব্রাহ্মণ্যবাদী হিন্দু রাষ্ট্র কায়েম, এবং এর জন্য তারা সম্পূর্ণ ফ্যাসিস্ট কায়দায় যে চালিত হচ্ছে এর ছোট্ট কতগুলি নিদর্শন। যেমন গতকাল মুম্বাইয়ে আরএসএস এর সকলেই জানেন আমাদের রাষ্ট্রের উদ্যোগে রাষ্ট্রীয় তহবিল থেকে তাদের শতবর্ষ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি হচ্ছে। তেমনি একটা কর্মসূচি মুম্বাইয়ে হয়েছে। সেখানে আরএসএস এর প্রধান উনি যে বিষয়টা সর্বাধিক গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন, আমি শুধু সেটাই উল্লেখ করব। উনি বলেছেন আমাদের দেশের এ সময়ে প্রধান সমস্যা অনুপ্রবেশ, এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য আরএসএস কর্মীদের সর্বাধিক গুরুত্ব দিয়ে এ কাজে অংশগ্রহণ করতে হবে। বিষয়টা কি সকলে অনুধাবন করতে পারেন যে কেন এটা বলা হয়েছে, কিভাবে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে। অন্য সব উপায়ের মধ্যে সহজ উপায়টা উনি বলেছেন ভাষাটা বুঝার চেষ্টা করলে বোঝা যাবে কারা অনুপ্রবেশকারী। এতে ভারতবর্ষে কি ঘটেছে সাম্প্রতিককালে, গত 6-7 মাসে বাংলা ভাষাভাষী মানুষ আক্রান্ত হয়েছে, নির্যাতিত হয়েছে, খুন হয়েছে, এমনকি যে জাতি বিদ্বেষের কারণে আমাদের রাজ্যের প্রতিভাবান ছেলে ওই উত্তরাখণ্ডে, সেখানে বিজেপি শাসিত রাজ্য, সেই জায়গায় অ্যাঞ্জেল চাকমা তাকে মৃত্যুবরণ করতে হয়েছে, খুন হয়েছে, নৃশংস কায়দায় খুন করেছে। দ্বিতীয়ত উনি বলেছেন ধর্মান্তর করানো, এটাই সময় অন্যতম বড় লক্ষ্য। এছাড়া সংখ্যাগরিষ্ঠদের জন্ম হার বাড়ানোর লক্ষ্যে অন্তত প্রত্যেককে 3টি করে সন্তানের জন্ম দিতে হবে। এই ঘোষণার সাথে ব্যাখ্যায় আমি যাব না। আসাম থেকে ভারতবর্ষের সবচাইতে বর্তমান সময়ের কুখ্যাত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যিনি আজকে ভোট চুরিটাকে আর অভিযোগের স্তরে না রেখে এটাকে স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ, বিজেপি আমরা ভোট চুরি করছি, আসামে 5 লক্ষ ভোট চুরি করেছে। সেই হিমন্ত বিশ্ব শর্মা গতকালকে একটা এআই প্রযুক্তিতে একটা ভিডিও করে দুটো মুসলিম, দাড়িওয়ালা মুসলিম মানুষের ছবি সামনে এনে সেখানে
একজনের মুখাবয়বটা হয়েছে আসামের প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ এমপি, যিনি ওনার মুখের ছবিটা সামনে রেখে সেখানে হিমন্ত বিশ্ব শর্মা নিজে আগ্নেয়াস্ত্র থেকে ফায়ার করছেন, গুলি করছেন, এবং সেখানে লেখার মধ্যে ভেসে উঠেছে ভিডিওতে, বিদেশি মুক্ত আসাম, তোমাদের কোনো দয়া নয়, তোমরা পাকিস্তান বা বাংলাদেশে চলে যাও, নয়তো বা রক্ষা পাবে না। একটা সহজ অর্থ দ্বারা গণহত্যা সংগঠিত করার জন্য উস্কানি দেওয়া হচ্ছে। দিল্লি থেকে আমাদের জাতীয় কংগ্রেস নেতৃবৃন্দ এই ঘটনাটিরও তীব্র নিন্দা প্রতিবাদের সাথে সাথে আসাম সহ গোটা দেশে আওয়াজ উঠেছে এই যে দাঙ্গার উস্কানি দেওয়া, সাম্প্রদায়িক উস্কানি দেওয়া, গণহত্যার উস্কানি দেওয়ার যে নায়ক, তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, আইনের আওতায় আনতে হবে। এমনটা যে আজকে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমরা যদি সম্প্রতি আশিসবাবু যেটা বলেছে যে আমাদের বাজেট বা এই সময়ে এগুলি নিয়ে আগে আমরা বলেছি, আজকে বিস্তারিত বলবো না, শুধু এই দিনের ক্ষেত্রে একটা বিষয় আপনাদের স্মরণ করে দিতে চাই। আমাদের বাজেট এবারকার যখন বাজেট প্রস্তাবনা করা হয়েছে, ওই প্রস্তাবনার দিন ভারতীয় সময় ভোর রাত্রে ট্রাম্প সাহেব একেবারে নিজ উদ্যোগে, অনেকটা অপারেশন সিঁদুর চলাকালীন সময়ে যুদ্ধ বিরতির ঘোষণা যেভাবে ট্রাম্প করেছিলেন আমেরিকা থেকে, আমাদের বাজেট পেশের পর একই কায়দায় সেখানে এই বাণিজ্য ডিলের ঘোষণা করেছে। তারপরে মোদি অভ্যর্থনা জানানোর সাথে সাথে আইটি সেল সেখানে, আর যে মোদির অনুগত প্রচার মাধ্যম তা উল্লাসে মেতে উঠেছে। আমি শুধু এই ক্ষেত্রে একটা জিনিস আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে এই ডিলে যা আছে এই সব বিষয় কিন্তু এখনো বের হয়নি। চুক্তিপত্র একটা বেরিয়েছে, কিন্তু এর মধ্যে উল্লেখযোগ্যভাবে আড়াল করে রেখেছে যে রাশিয়া থেকে তেল কেনাটা একেবারেই বন্ধ করতে হবে এবং অন্য কোনো উপায়ে ঘুরপথে যাতে জ্বালানি কিনতে না পারে তা তদারকি করার জন্য একটা কমিটি করে দিয়েছে ট্রাম্প সাহেব। এটা এই চুক্তিতে উল্লেখ করা হয়নি। তেমনি এই চুক্তির আগে আপনারা সকলেই জানেন যে ইরানের সাথে আমাদের ইরানের সমুদ্র ব্যবহার করে সেখানে আমাদের একটা চুক্তির কথা, চাবাহার বন্দর, এই চুক্তির কথা মোদিজি ঘোষণা করেছিলেন। $120 বিলিয়ন এতে খরচ করে ফেলেছে। কিন্তু এবার বাজেটে আমরা উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করলাম এই বাজেটে সেই সম্পর্কে একটা কথাও নেই। আগে ট্রাম্প মোদিকে দিয়ে স্বীকারোক্তি মুচলেখা লিখিয়ে নিয়েছে, ইরানের সাথে কোন রকম বাণিজ্য চুক্তি করা যাবে না, করলে পর 100% কর আরোপ করা হবে। এই হচ্ছে মূল বিষয়টা। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো এটা কোনো চুক্তি নয়। আমাদের জাতীয় কংগ্রেস সহ আমরা প্রদেশ কংগ্রেস বলি, এটা হচ্ছে আমেরিকার সাথে আমাদের ভারতবর্ষের যে দীর্ঘদিনের পরম্পরা, ঐতিহ্য, একে বিসর্জন দিয়ে আমেরিকার কাছে নত জানু হয়ে আত্মসমর্পণ করা। এটা আর্থিক আত্মসমর্পণ শুধু না, রাজনৈতিক আত্মসমর্পণ। এর পেছনে আমরা জানি না এপস্টন এর কোনো
বিষয় লুকিয়ে আছে না আদানির কোনো বিষয় লুকিয়ে আছে, এটা আমরা এখনো জানি না, এটা এখনো অজানা আছে। কিন্তু আমরা এখানে সময় নিতে চাই না। আমাদের প্রেস নোটে সেই সম্পর্কে 17 সাল থেকে কিভাবে ইসরায়েলের সাথে সম্পর্ক করার ক্ষেত্রে বা রাফায়েল চুক্তি ইউপিএর বাতিল করা বা পরবর্তী সময়ে অনিল আম্বানি মোদির আরেক বান্ধব অনিল আম্বানিকে বরাত পাইয়ে দেওয়ার বিষয়গুলি এই জায়গায় উল্লেখ করা আছে। শুধু যেটা বলবো যে এই যে আমাদের দেশে যে ফেসিস্ট রাজ কায়েমের যে লক্ষ্য, যেটা পার্লামেন্টেও দেখা গেছে, যে পার্লামেন্টে বলে দেওয়া হলো, আমাদের বিরোধী দলের নেতাকে বলতে দেওয়া হলো না, আর বলে দেওয়া হলো, স্পিকার সাহেব বললেন যে মোদি বলবেন না পার্লামেন্টে, কারণ উনি আক্রান্ত হতে পারে। কার দ্বারা? জাতীয় কংগ্রেস দ্বারা। সেক্ষেত্রে শুধু এই কথাটা বলে করবো, আমার কথা বলা শেষ করব। লক্ষণটা অনেকটা ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে জার্মানির মতো লক্ষণটা আমাদের দেশে, সেই লক্ষণটা। এই জায়গায় দাঁড়িয়ে জাতীয় কংগ্রেসও আমাদের ওই এমএনরেগা পুনর্বহালের দাবিতে যে আন্দোলন, এর সাথে আমাদের রাজ্যে কৃষকদেরকে রক্ষা করার প্রশ্নে, শ্রমিকদেরকে রক্ষা করার প্রশ্নে, আমাদের দেশে যে চালু আইনগুলি যেগুলি বাতিল করেছে, এই সম্পর্কিত যে বিষয়ে যে আন্দোলন, সেই আন্দোলন জারি থাকবে। আমাদের দেশকে মুক্ত করার, মোদি আরএসএস বিজেপির হাত থেকে মুক্ত করার, আমাদের রাজ্যকে অপশাসনের হাত থেকে মুক্ত করার যে লড়াই, সেই লড়াই জারি থাকবে। এই প্রসঙ্গে একটি কথা বলে যে আপনারা সকলেই অবগত আছেন, আমাদের দেশের ট্রেড ইউনিয়ন এবং কৃষক সংগঠনগুলি যুক্তভাবে আগামী 12 তারিখ তারা যে বন্ধের আহ্বান করেছে, এর দাবিগুলি, এর সাথে আমাদের কোনো দাবিগুলির সাথে আমাদের কোনো দ্বিমত নেই। ফলে এই বন্ধে আমাদের এই সংগঠনগুলি যেমন সক্রিয়ভাবে সমর্থন করবে, আমাদেরও নৈতিক সমর্থন এই আন্দোলনের